বজরুল তোমাকে পারমিশন দিব? রাউন্ড করতেছেন। আচ্ছা ঠিক আছে। সো আমরা দেখছিলাম হচ্ছে কত ভাবে সে গতি লাভ করতে পারে, সেটাকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলি। এবং দেখছিলাম ডিগ্রি অফ ফ্রিডম ট্রান্সলেশনাল হতে পারে তিনটা টাইপের, এক্স ওয়াই জি। রোটেশনাল হতে পারে দুইটা টাইপের, এভাবে আর এভাবে। আর ভাইব্রেশন হতে পারে ইদার সে দূরে সরে যাবে অথবা সে কাছে আসবে। এইভাবে তারা গতিপ্রাপ্ত হইতে পারে। তার মানে হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে কত? 3 + 2 5, 5 + 2 7। তার হাইয়েস্ট ডিগ্রি অফ ফ্রিডম হতে পারে 7। এবং কত প্রকারের? 3 প্রকারের। আচ্ছা, তো আমাদের এই ফর্মুলাটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। F = 3a - b। এখন এ দিয়ে কি বোঝানো হচ্ছে? একটা অণুতে কতগুলা পরমাণু প্রেজেন্ট। তার মানে অক্সিজেনের জন্য a এর মান হবে 2, কার্বন ডাই অক্সাইডের জন্য a এর মান হবে 3, এরকম টাইপের আর কি। আর বি দিয়ে কি বোঝানো হচ্ছে? পরমাণুগুলোর মধ্যে সম্পর্ক সংখ্যা। সম্পর্ক সংখ্যা বলতে আমরা বলতেছি অ্যাকচুয়ালি কতগুলা বন্ড প্রেজেন্ট। যেমন H2 তে কতগুলা বন্ড প্রেজেন্ট? জাস্ট একটা। তার মানে H2 তে বি এর মান হবে 1। আমি যদি PCl3 এর কথা বলি, PCl3 তে পি তার সাথে ক্লোরিন তিনটা বন্ড প্রেজেন্ট। তার মানে সেখানে বি এর মান হবে 3। তার মানে সহজ কথায় যতগুলা বন্ড প্রেজেন্ট ততগুলাই হচ্ছে সম্পর্ক সংখ্যা, ততগুলাই হচ্ছে বি এর ভ্যালু। এ আর বি এর ভ্যালুটা আর একটু ক্লিয়ার বোঝা যাবে হয়তো নেক্সট স্লাইডে গেলে, আশা করা যায়। দেখি, হ্যাঁ একটু খেয়াল করে দেখো। একটা অ্যাটম, সো দ্যাটস ওয়াই 1। দুইটা অ্যাটম, দ্যাটস ওয়াই 2। তিনটা অ্যাটম, দ্যাটস ওয়াই 3। এখানে তিনটা অ্যাটম, দ্যাটস ওয়াই 3। এগুলো হচ্ছে কি একটা মলিকিউলে কতগুলো অ্যাটম প্রেজেন্ট সেটা বোঝানো হচ্ছে। আর বি এরটা কি দেখানো হচ্ছে? দেখো এখানে তো একটা হিলিয়াম, তার মানে কি এখানে তো কোনো বন্ডই প্রেজেন্ট না। O2 তে একটা বন্ড প্রেজেন্ট, আমরা কিন্তু শুধুমাত্র সিগমা বন্ড কাউন্ট করব, এটা মাথায় রাখতে হবে, পাই বন্ডকে কাউন্ট করব না। সো অক্সিজেনের মধ্যে বন্ড কয়টা? একটা। O3 এর মধ্যে কয়টা? তিনটা। HCF2 তে দুইটা। দ্যাটস রাইট। জাস্ট এই ভ্যালুগুলো একটু দেখো তো, এ এর ভ্যালুগুলো বুঝতে প্রবলেম হওয়ার কথা না, বি এর ভ্যালুগুলো, আর সেখান থেকে এফ এর ভ্যালুটা কিভাবে ইকুয়েশন দিয়ে আসলো এটা একটু তোমরা দেখো, বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, তুমি দেখবে যে প্রতিটা অ্যাটমে কতগুলো সিগমা বন্ড প্রেজেন্ট। সিগমা বন্ড। সো যেমন এখানে দেখো O2, তাহলে এটা একটা O, এটা একটা O। তাহলে এখানে সিগমা বন্ড কয়টা? একটা না? দ্যাটস ওয়াই এখানে বি এর ভ্যালু হচ্ছে 1। O3, এখানে সিগমা বন্ড কয়টা? O O O। এখানে সিগমা বন্ড একটা, দুইটা, তিনটা, দ্যাটস ওয়াই বি এর ভ্যালু 3। এখানে আবার সিগমা বন্ড দুইটা, দ্যাটস ওয়াই ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারছো? এরপর হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এই যে আমরা একটু আগে ডিগ্রিজ অফ ফ্রিডমের যে ডেফিনিশন দেখছিলাম, যে কত সংখ্যক গতি প্রাপ্ত হতে পারে। কত সংখ্যক গতি বলতে কি? ট্রান্সলেশনে 3টা, রোটেশনালে 2টা, তারপর হচ্ছে ভাইব্রেশনে 2টা। হ্যাঁ, ধরো একটা দুইটা জিনিস যখন ভাইব্রেট করতে থাকে, সাপোজ এই দুইটা মলিকিউল বা দুইটা পরমাণু ভাইব্রেট করতে থাকে, তখন সে ভাইব্রেট করে দুইটা জিনিস হতে পারে। ভাইব্রেট করতে করতে একজন আরেকজনের কাছাকাছি আসতে পারে, আবার ভাইব্রেট করতে করতে একজন আরেকজনের দূরে সরে যেতে পারে। সো ভাইব্রেশনের মাধ্যমে দুই ভাবে সে ভেলোসিটি অ্যাটেন্ড করতে পারে, কাছে আসতে গিয়ে অথবা দূরে সরতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পার্টিকেল গুলো। ক্লিয়ার কিনা এটা তোমাকে এনশিওর করো।
বদরুল, জি ভাই ক্লিয়ার। আহমেদ, নাফিস, জি ভাইয়া ক্লিয়ার। নাফিস কি বাইরে নাকি? হ্যাঁ ভাইয়া ল্যাপটপ ইউজ করতেছে, ল্যাপটপে মাইকের আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা যে একটা ফর্মুলা শিখছিলাম, আমাদের ফর্মুলা ছিল এরকম কোন ফর্মুলা কি মনে পড়ে? জি ভাইয়া ছিল। আচ্ছা, যখন আমি একটা অণুর জন্য কাউন্ট করব, হ্যাঁ জাস্ট একটা অণুর জন্য, তখন আমি কি করবো আসলে আমার মোল সংখ্যা কত হয়ে যাবে? তখন এন এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই এন হয়ে যাবে না? এটা কি মনে পড়ে যে আমরা যখন বলছিলাম যে একটা এক অণুতে কত মোল হয়, এক অণুতে কি 1 বাই এন এর সংখ্যক মোল হয় না? আচ্ছা, আমি ঐকিক নিয়ম করে দেখাই। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অণুতে হয় 1 মোল। তাহলে একটা অণুতে কত মোল হবে? 1 ডিভাইড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মোল না? জি ভাইয়া। তাহলে আমি যখন একটা অণুর জন্য করব, তখন আমি এন এর জায়গায় কি 1 বাই এন এই সংখ্যাটা বসাবো না? জি ভাইয়া। আচ্ছা, এখন চিন্তা করো, আমরা একটা জিনিস দেখছিলাম, মনে আছে কিনা, যে আর বাই এন এ ইকুয়াল টু কে, এরকম কিছু কি আমরা দেখছিলাম? জি ভাইয়া ছিল। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমি আর বাই এন এ পাচ্ছি, আমি আর বাই এন এটাকে কি কে দিয়ে ডিনোট করতেছি। এই যে দেখো এখানে কি পাচ্ছি, এই একটা আর, এই একটা এন এ, সেখান থেকে আমি সেটাকে লিখতে পারি 3/2 কেটি। আমি একটু ফ্রেশ পেজে আবার দেখাই, তাহলে আমার হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ভাই কোন এন এর ভ্যালু কোনটা, এটা আমি কনফিউজড হয়ে হ্যাঁ যাচ্ছি। আমি বলতেছি, সাপোজ ইকে ইকুয়াল টু আমরা বলতেছিলাম 3/2 এনআরটি, এখানে এন হচ্ছে মোল নাম্বার। ঠিক আছে, এতটুকু তো আমরা আগে থেকেই জানতাম, তাই না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখন when, আচ্ছা, for one molecule n equal to 1 divided by 6.023 into 10 to the power 23, এটা কেমনে আসলো? ওই নিয়ম দিয়ে যে 6.023 into 10 to the power 23 মলিকিউলে হয় 1 মোল, তাহলে 1 মলিকিউলে হবে 1 divided by 6.023 into 10 to the power 23 মোল। এটা কি ক্লিয়ার? দেখো তো। মলিকিউল কি অণু? হ্যাঁ হ্যাঁ, মলিকিউল হচ্ছে অণু। ভাই আমরা কিসের ফর্মুলা বের করছি এখানে? আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা বের করতেছি। এটা মনে হয় তোমাদের পুরো পরিচিত থাকার কথা, ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। সেটাকে আমরা একটু অন্য একটা ফরম্যাটে দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেটা লিখছি এই হোয়াইট বোর্ডে, এটা কি বোঝা যাচ্ছে নাকি আরেকবার দেখতে? বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা, বুঝছি ভাই। তাহলে আমি আচ্ছা এখন তাহলে আমি কি লিখতে পারি? ইকে ইকুয়াল টু 3/2, এন এর মানটা বসায় দিই। এটা তো লেখা যায় তাই না এখান থেকে? এটা জি জি ভাইয়া। ভাই। এবং আমরা লাস্ট দিন দেখছিলাম আর কে যখন 6.023 into 10 to the power 23 দিয়ে ডিভাইড করি, তখন আমরা পাই কে, which is equal to 1.38 into 10 to the power minus 23. সো সেখান থেকে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল টু 3/2 কেটি। সো এই ইকুয়াল টু 3/2 কেটি কখন লিখতে পারবো? ফর ওয়ান মলিকিউল। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা ভাই আরেকটা এন ছিল যে পার ইউনিট ভলিউমে কয়টা
মলিকিউল থাকে। হ্যাঁ, না না না, ওইটা এখানে না, ওইটা ওখানে কিছুই নাই, এটা এখানে ওইটা নিয়ে কোনো কাউন্ট করাই হচ্ছে না। ওইটা তো ছিল শুধুমাত্র মিন ফ্রি পাথের জন্য, ল্যামডা ইকুয়াল টু, ওটা এখানে কোনো কাজ নাই। আচ্ছা বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন প্রবলেমটা কি, আমরা যেটা শিখছিলাম এটা আসলে পারফেক্ট ছিল না। হ্যাঁ, আমি পরের পেজে যাচ্ছি। পারফেক্ট ছিল না, ওটাতে প্রবলেম কি ছিল, আমরা শিখলাম ইকে ইকুয়াল টু 3/2 কেটি। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল, আমরা যেটা শিখছিলাম সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল মনো অ্যাটমিক গ্যাসের জন্য। এখন কোশ্চেন হচ্ছে এটা কেন শুধুমাত্র মনো অ্যাটমিক গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল? বিকজ ইকে এর অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে F/2 কেটি, এবং আমরা দেখছি যে ফর মনো অ্যাটমিক গ্যাস F = 3, এটা আমরা পড়ছিলাম না গতকালকে, যে মনো অ্যাটমিক গ্যাস শুধুমাত্র ট্রান্সলেশনাল 3টা থাকে আর রোটেশনাল ভাইব্রেশন এখানে নেগলেক্ট করা যায়। জি ভাইয়া। তো সেটাই হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি, এই জন্য হচ্ছে শুধুমাত্র মনো অ্যাটমিকের জন্যই এইটা অ্যাপ্লিকেবল। তো ভাইয়া তার মানে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা F/2 কিভাবে আসলো? 3/2 কেটি আমরা পড়ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি 3টাই ছিল ফ্লট, 3 জিনিসটাই শুধুমাত্র প্রেজেন্ট মনো অ্যাটমিকের জন্য। আচ্ছা, যদি এটা ডাই অ্যাটমিক হয় বা তার ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ হয়ে যায়, এফ এর জায়গায় 3, 5, 7 অন্য ভ্যালু চলে আসবে। জি ভাইয়া, বুঝছি। ঠিক আছে। ভাই এখানে একটু এফ এর জিনিসটা আবার বলবো। হ্যাঁ, এফ হচ্ছে এখানে ভাই ডিগ্রি অফ ফ্রিডম। তো মনো অ্যাটমিক গ্যাসের জন্য এফ এর মান হচ্ছে 3, এই জন্য যেটা অ্যাকচুয়ালি এই ফর্মুলা সেটাকে ফর মনো অ্যাটমিক গ্যাস আমরা লিখতে পারি ইকে ইকুয়াল টু 3/2 কেটি, বাট তার অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়াল টু F/2 কেটি। এটা হচ্ছে রিয়েল ফর্মুলা, এটাই আমাদের অলওয়েজ ইউজ করতে হবে আর কি। এটা কোনো প্রুফ তো আমাদের বই নাই, বাট কিভাবে আসে এটা প্রুফ টুফ দেখায় নাই, জাস্ট বলছে ফর্মুলাটা হচ্ছে ইকে ইকুয়াল টু F/2 কেটি, এটাই মাথায় রাখতে হবে। সো আমরা কি কি দেখলাম, ভাইব্রেশন কেন নেই না? ওই যে আমরা বললাম তার ভ্যালুগুলো একদমই যে নাই তা না, বাট ভ্যালুগুলো খুব স্মল হয়, এজন্য আমরা সেগুলোকে নেগলেক্ট করতে পারি। ভাইব্রেশন আর রোটেশনাল দুইটাই হচ্ছে অনেক স্মল হয়, দ্যাটস ওয়াই আমরা ওটাকে নেগলেক্ট করি। গতকাল যেটা দেখলাম আর কি, মনে আছে তাই না? একটু জি ভাই, বুঝছি। এখন আমরা স্লাইডে চলে যাই। ওকে, সো আমাদের আলটিমেট কনক্লুশন হচ্ছে আমরা একটা ফর্মুলাই মনে রাখবো, ইকে ইকুয়াল টু F/2 কেটি। আর এফ এর মানটা কিভাবে বের করবো? এফ এর মানটা বের করার জন্য আমাদের এই চার্টের সাহায্য নিতে হবে। এই যে এই চার্টটা দেখে দেখে আমরা এফ এর মানটা বের করে নেব। দেখো মনো অ্যাটমিকের জন্য এফ এর মান 3, তাই এর জন্য 5, ট্রাই এর জন্য 6। এখন আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি কত? এখানে কিন্তু একটি অণু কথাটা হিউজ ইম্প্যাক্ট। যদি একটি অণু না থাকতো আমি কি ইউজ করতাম বলতো এই ফর্মুলা থেকে এর জায়গাতে? ভাইয়া এনআরটি ইউজ হতো না? N1 ধরে, রাইট। হ্যাঁ, N1 ধরে 8টি ইউজ করতাম, মানে F/2 8টি ইউজ করতাম। যদি এখানে একটি অণুর জায়গায় বলা থাকতো 1 মোল, তোমাকে কিছু না কিছু বলে দিবেই। তোমাকে যে কোনো কিছু বলতে পারে, সাপোজ তোমাকে বলতে পারে একটি অণু, 2টি অণু, 3টি অণু, যে কোনো কিছু বলতে পারে। তখন সেখানে তোমাকে সাবসিকুয়েন্টলি মাল্টিপ্লাই করে দিতে হবে আর কি। অথবা তোমাকে আরো সহজ একটা কথা বলি, তোমার এই ফর্মুলা মনে রাখার দরকার নেই, তুমি এই ফর্মুলাই মনে রাখো, F/2 nRT, এই ফর্মুলাই মনে রাখো তুমি, কোনো সমস্যা নাই। এখন আমার n এর মান তো বের করতে হবে তাই না? এখন একটা অণুর জন্য n এর মান কত হবে? 1 /
6.023 into 10 to the power 23। এরপর তুমি আর এর ভ্যালু প্রয়োজন মতো আর এর ভ্যালু বসাইলা, টি এর ভ্যালু বসাই দিলা। মানে তুমি যদি জাস্ট এই ফর্মুলা মনে রাখো তাও কিন্তু কোনো প্রবলেম নাই। সেই কেসে তোমার এন এর মানটা এখান থেকে বের করে নিতে হবে, এই আর কি। এটা কি বুঝতে পারছো কি বললাম, নাকি আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। বদরুল বুঝছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। তাহমিদ, নাফিস, মাহিন, তোমরা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া জি। আমি একটু দেখে আসি কোনো কিছু বাদ পড়লো কিনা স্লাইডে। জাস্ট আমি একটু প্রতিটা স্লাইডে 2 সেকেন্ড থামবো, যদি কোনো কিছু দেখো যে বাদ পড়ছে আমাকে একটু বললো। বয়েল ল দেখছি আমরা, বয়েল এর প্রবলেম করছি, এটাও করছি। চার্লস ল দেখছি, চার্লস এর অনুসিদ্ধান্ত দেখছি। ডুসাকের ল দেখছি, অ্যাভোগাড্রো ল দেখছি, কম্বাইন্ড ল দেখছি। হোয়াট আচ্ছা হ্যাঁ, আইডিয়াল গ্যাস ল এটাও তো দেখছি, তাই না? দেন পিভি ইকুয়াল টু এনআরটি দেখলাম। গ্যাসের গতি তত্ত্বের সূত্র 1/3 mc², এটা দেখছিলাম না গ্যাসের গতি তত্ত্বের সূত্রটা? তারপর হ্যাঁ এটা দেখছি। সিআরএমএস কেন নিব তা দেখছি। সিআরএমএস তিনটে ফর্মুলা দেখা হয়েছে, গতিশক্তিকে দেখা হয়েছে, গ্রাফ থেকে তো কালকে দেখলাম। এগুলো বলছি বাদ দিব, আপাতত এগুলো পড়বো না। দেন ম্যাক্সওয়েলের গড়মুক্ত পথ এটা দেখছি, গতকাল রাতে পড়লাম। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা চলে আসছি আপেক্ষিক আর্দ্রতাতে। এই কনসেপ্ট, এই পৃষ্ঠাটা মনে হয় আমরা আগে দেখছিলাম, তাই না? দেখো তো। জি ভাইয়া। দেন আমরা দেখছি 95% রিলেটিভ হিউমিডিটি, 10% মানে তার ক্যাপাসিটি হচ্ছে কম। প্রশ্ন যখন আসবে এই কথাগুলো লিখে দেওয়া থাকবে, বেশি ঘাম হবে, অস্বস্তি অনুভূত হবে, কাপড় কম শুকাবে, এই জিনিসগুলা। দেন কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হলে সম্পৃক্ত, কন্টেন্ট লেস দেন ক্যাপাসিটি হলে আনস্যাচুরেটেড। আচ্ছা সময় লাগবে না, 4:30টা। দেন এই টেবিলটা দেখে আপনি এটা ওখানে দেখছি। যেতে হবে আর কি, অসুবিধা নেই। কোশ্চেনটা একটু পড়ো। এটা এখানে কি আমাকে বললো আপেক্ষিক আর্দ্রতা বের করতে। So, আমি এত কিছুতে যাওয়ার আগে আমি আসলে বের করতে চাচ্ছি কি, মানে কি ডিভাইড বাই কি করব, এটা এই জিনিসটা আমার বের করতে হবে। সো আমি যদি একটু দেখার চেষ্টা করি, আমার একদম লাস্ট লাইনটা যদি ফার্স্টে লিখি, কন্টেন্ট বাই ক্যাপাসিটি, তাই না? কন্টেন্ট বাই ক্যাপাসিটি। কন্টেন্টের ভ্যালুটা কত হবে? কন্টেন্ট হচ্ছে যে ওই দিনে যত 18.4 ডিগ্রিতে কন্টেন্ট যত। এখন পয়েন্ট ইজ, আমরা একটা কথা বলছিলাম, এটা কি মনে আছে যে কন্টেন্ট কখনোই চেঞ্জ হবে না টেম্পারেচারের সাথে সাথে, বাট ক্যাপাসিটি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, একটু কথা মাথায় রাখলে আমাদের চলবে। এই জিনিসটা মাথায় রেখে আসলে পুরো ম্যাথটা করা। সো ফার্স্টে আমরা যে কাজটা করলাম, 8 ডিগ্রি আর 9 ডিগ্রি বলে দেওয়া। দেখো 8 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ এত, 9 ডিগ্রিতে এত। বাট আমার তো 8 ডিগ্রিটাও লাগবে না, 9 ডিগ্রিটাও লাগবে না, আমার লাগবে কত? 8.5 ডিগ্রি এটা, তাই না? তাহলে আমি যেটা কাজটা করব, এটা থেকে মানে 8 এরটা আর 9 এরটা থেকে আমি 8.5 এর ডেটাটা বের করে নিই।
এবং সেই ডেটাটা আমরা এখানে যেভাবে করছি এভাবে করব না, আমরা অন্যভাবে করব ইকুয়েশন দিয়ে। সো আমি x1 এর ভ্যালু ধরবো 8, y1 এর ভ্যালু ধরবো হয়ে গেল 8.04 into 10 to the power -3, x2 হচ্ছে 9, y2 হচ্ছে 8.61 into 10 to the power -3, x এর ভ্যালু হচ্ছে 8.5, আমরা বের করতে যাবো y এর ভ্যালু। তোমরা ওই স্ট্রেট লাইনের যে ইকুয়েশন তোমরা জানো, x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2, ওটা দিয়ে এখান থেকে y এর মানটা বের করে ফেলো কত আসে দেখো। হ্যাঁ ধরা যায়, তুমি চাইলে উল্টাও ধরতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি যদি ওইটাকে x ধরো ওইটাকে y ধরো তাও কোনো প্রবলেম নাই। ওদের মতো করা যাবে, আমরা ওদেরটাও শিখবো দরকার হইলে, বাট এটাতে আগে দেখি নেই কোনটা তোমাদের কাছে ইজি লাগে পরে সেটা করবো আর কি। আশা করা যায় এই অ্যান্সারই মনে হয় আসার কথা, সেমটাই আসার কথা। স্ট্রেট লাইনের ইকুয়েশনে যাব কারণ তারা লিনিয়ারলি বাড়তেছে, আমরা ধরে নিচ্ছি তারা লিনিয়ারলি বাড়তেছে, মানে খুব অল্প ডিস্টেন্স না, ধরো 8 থেকে 9, তো একটা কার্ভেরও একটা কার্ভেকে দেখাই। ধরো একটা বড় কার্ভ, তুমি যদি সেটার খুব ছোট একটা ডিস্টেন্স নাও সেটা কিন্তু স্ট্রেট লাইনের মতো বিহেভ করে, তাই না? তার মানে যখন 8 আর 9 খুব ছোট একটা ডিস্টেন্স, তো এই ছোট ডিস্টেন্স তুমি যখন নিবা, এটা যদি বাড়ার পরিমাণটা টেম্পারেচারের সাথে এই প্রেসারটা যদি একদম ডিরেক্টলি নাও বাড়ে, তারপরও এত ছোট একটা ডিস্টেন্স যখন আমি নিচ্ছি এটা অলমোস্ট লিনিয়ার ভাবেই বাড়তে থাকে। বুঝতে পারছো? এই জন্য আমরা এটাকে স্ট্রেট লাইন ধরে নিতে পারি। এটা যে একদম পারফেক্টলি অলওয়েজ স্ট্রেট লাইনই বাড়ে তা আসলে না, এটা আমরা ধরে নিতে পারি আর কি। Eight point six one. তো এখান থেকে আমরা y এর ভ্যালুটা বের করে ফেলবো আর কি, দেখি কত আসে, ক্যালকুলেটরে করে ফেলি। এবার রিভাইজ করি, কোয়েশ্চেনটা একটু আরেকবার পড়ো সবাই। আমাদের টার্গেটটা কি? কন্টেন্ট বাই ক্যাপাসিটি। তো আমাকে রিলেটিভ হিউমিডিটি বের করতে বলা মানে কি? বাতাসের টেম্পারেচারের কন্টেন্ট ডিভাইডেড বাই বাতাসের টেম্পারেচারের ক্যাপাসিটি। তার মানে আমার আলটিমেট টার্গেট কি? রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু কন্টেন্ট at 18.4 degrees Celsius divided by capacity at 18.4 degrees Celsius. এটা কি তোমরা বুঝতে পারতেছো? বজরুল, নাফিস, তাহমিদ, মাহিন, এই লাইনটা ক্লিয়ার মনে হয় সবার কাছে, তাই না?
জি ভাইয়া ক্লিয়ার। এখন একটা প্রবলেম কি, আমি কি এখানে কন্টেন্ট বা ক্যাপাসিটি কোনোটাই জানি না, বাট ক্যাপাসিটি আমি খুব ইজিলি বের করতে পারি। কিভাবে? দেখো, 18 আর 19 ডিগ্রি সেলসিয়াসে 18 আর 90 ডিগ্রি সেলসিয়াসে আমাকে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার দেওয়া, তার মানে কি সেখান থেকে আমি 18.4 এর ভ্যাপার প্রেশার বের করে ফেলতে পারবো না ওই স্ট্রেট লাইনার ইকুয়েশনটা ইউজ করে? এটা 18 এর, এটা 19 এর, এই দুটো ইউজ করে আমি 18.4 এর ক্যাপাসিটি বের করে ফেলতে পারবো না? তার মানে সেটাই কিন্তু আমার ডেনোমিনেটর হবে। তার মানে ডেনোমিনেটরটা আমরা অলরেডি বের করে ফেলতে পারি। তোমরা একটু ট্রাই করে দেখো তো কত আসে। 18 এ যদি এত হয়, 19 এর ক্যাপাসিটি যদি এত হয়, তাহলে 18.4 এর ক্যাপাসিটি কত হবে? ওই স্ট্রেট লাইনার ইকুয়েশন ইউজ করে দেখো, আমাকে ডেনোমিনেটরটা বলো। এটা কত বললা জানি? 15.86 into 10 to the power minus 3, এই ভ্যালুটা বসাই দিই। ঠিক আছে, এতটুকু নিয়ে আমি যে ডেনোমিনেটরটা বসাইলাম, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নাফিস? তাহলে কি বুঝছো ভাইয়া, নাকি আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। মাহিন বুঝছো তো না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন কন্টেন্ট এন্ড 18.4। আচ্ছা, আমি কি এটা বলতে পারি না যে 18.4 এ কন্টেন্টের যে অ্যামাউন্ট, হ্যাঁ এইটা আমরা তো আগেই বলছি কন্টেন্টের কোনো চেঞ্জ নাই। তার মানে 18.4 এর যে কন্টেন্ট, সেটাকে তো আমরা 8.4 এর কন্টেন্টও বলতে পারি, তাই না? তার মানে 8.5 এর যে কন্টেন্ট আর 18.4 এর যে কন্টেন্ট, এদের কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, আমরা বলছিলাম যে কন্টেন্ট টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয় না। তার মানে 18.4 এর কন্টেন্ট ইকুয়াল টু আমরা 8.5 এর কন্টেন্ট বলতে পারি না, যেহেতু কন্টেন্ট টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে না। আচ্ছা, আর 8.5 শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট, তার মানে কি বলতে পারি? 8.5 ডিগ্রিতে কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান না? তার মানে আমি এটাও বলতে পারি না যে 8.5 এর ক্যাপাসিটি? হ্যাঁ, ওকে, এটা একটু কনফিউজিং ম্যাথ আসলে, সমস্যা নাই, আমি আবার দেখাচ্ছি। আমি টার্গেটটা আবার লিখি, আর এইচ ইকুয়াল টু কন্টেন্ট at air temperature divided by capacity at air temperature। আচ্ছা, এয়ার টেম্পারেচার কত ছিল? 18.4। তো 18.4 এর স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার কত, আমরা সেটা বের করছি, বের করে এখানে বসাইছি। সেটা কত ছিল জানি, কত জানি আসছিল? 15.86, তাই না? আচ্ছা, এতটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? এইটিন পয়েন্ট ফোর এর, হ্যাঁ, এয়ার টেম্পারেচার তো 18.4। আচ্ছা, এখন এখন আমার কি কি জানা লাগবে আসলে? আমার জানা লাগবে কন্টেন্ট
at 18.4, এটাই তো আমার জানা বাকি, তাই না? আচ্ছা, এখন আমি যেহেতু কন্টেন্ট চেঞ্জ হয় না, কন্টেন্ট at 18.4 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু বলতে পারি না যে কন্টেন্ট at 8.5 ডিগ্রি সেলসিয়াস বা দুনিয়ার যে কোনো ডিগ্রি সেলসিয়াস বলতে পারি না, যেহেতু কন্টেন্ট চেঞ্জ হয় না টেম্পারেচারের সাথে সাথে। আচ্ছা, আর 8.5 যেহেতু ডিউ পয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স আমরা লাস্ট দিন পড়ছিলাম, মনে আছে? ডিউ পয়েন্টে রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে যায়, তার মানে কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে যায়, এটা পড়ছিলাম না লাস্ট দিন ডিউ পয়েন্টে। তার মানে আমি এটা ইকুয়াল টু আবার এটা বলতে পারি না যে ক্যাপাসিটি এট 8.5 ডিগ্রি সেলসিয়াস। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন ক্যাপাসিটি এর 8.5 আমরা ম্যাথের শুরুতে বের করলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা তো 8.5 এর জন্য বের করছি, তাই না? সেইবার কোশ্চেনে লেখা ছিল না, কোশ্চেনে লেখা ছিল 8.5 ডিউ পয়েন্ট। আচ্ছা, এই ম্যানটা কি সবাই বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া নাফিস, হ্যাঁ আহমেদ কিছু বলছো? ভাইয়া আমরা এই ম্যাথটার পরে অন্য কোনো সাবজেক্টে যাই, কারণ ফিজিক্স আসলে একদিনে অনেক পড়া জমা হয়ে গেছে। মানে বইয়ে অ্যাকচুয়ালি কন্টেন্ট অনেক বেশি স্লাইডের থেকে, তো ওগুলা পড়তে গেলে একদিনে লাগে একটা লেসন পড়তে। তো আচ্ছা আচ্ছা আমরা আপাতত অন্য সাবজেক্টে শিফট করি। আচ্ছা, ঠিক আছে। এমনি এই ম্যাথটা কি বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ ভাইয়া বুঝছি এটা। ঠিক আছে। আহ, এটা এটা আসলে জাস্ট একটা টপিক বাকি ছিল। 52 আচ্ছা, আমরা তো একটু করলাম, তাই না? এই ম্যাথটা আমরা করলাম, এই গ্রাফটাকে আমরা লাস্ট দিন দেখছিলাম না? আচ্ছা, এই গ্রাফটা একটু দেখাই, দেন ইয়ে করি। এই গ্রাফে দেখাচ্ছে যে এটা এই যে ইয়া পার্টটা কি বলে, যে এই যে লাল দাগটা, এটা হচ্ছে মোটামুটি একটা কমন সেন্স যে সকাল রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত টেম্পারেচার কমতে থাকে। লাল দাগটা খেয়াল করো, জাস্ট লাল দাগটা, অন্যগুলো দেখার দরকার নাই। আর 6টা থেকে 2টা 3টা পর্যন্ত টেম্পারেচার বাড়তে থাকে। আবার এখন এই যে 2টা 3টা, এখন টেম্পারেচার কমতে 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 এই অবস্থায় চলে আসে। এগুলো তো মোটামুটি আমরা জানি, তাই না? মানে এটা তো কমন সেন্স, এই লাল গ্রাফটা। এখন পয়েন্ট ইজ যে টেম্পারেচার যত বাড়বে ক্যাপাসিটি তত বাড়বে। ক্যাপাসিটি বাড়লে কি রিলেটিভ হিউমিডিটি কমবে নাকি বাড়বে? কমবে। দ্যাটস ওয়াই দেখো রিলেটিভ হিউমিডিটির যে গ্রাফটা খেয়াল করে দেখো, একদম অলওয়েজ টেম্পারেচারের অপোজিট প্যাটার্ন। যখন টেম্পারেচার বাড়ে তখন রিলেটিভ হিউমিডিটি কমে, যখন টেম্পারেচার কমে তখন রিলেটিভ হিউমিডিটি বাড়ে। এখন ওই নীল গ্রাফটা খেয়াল করো। দেখো তো এখন বোঝা যাচ্ছে কিনা? এটা বাড়তেছে, সেই পয়েন্টে এটা কমতেছে, অলওয়েজ হচ্ছে অপোজিট প্যাটার্ন এসে থাকছে।
এটা কি সবার কাছে ক্লিয়ার? বদরুল বুঝতে পারছো? জি ভাইয়া। আহমেদ? জি ভাইয়া। নাফিস, মাহিন, তোমরা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আমাদের আসলে যে স্যার অল্প কিছুক্ষণ লাগবে, একটা ম্যাথই আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন এটা কমপ্লিট করে ফেলতে পারবো। জাস্ট একটা ফর্মুলা এবং একটা ম্যাথ। ঠিক আছে, আমরা তাহলে একদম ডিফারেন্স এই যে এখানে গাণিতিক উদাহরণ একটা, এটা হচ্ছে আসলে আমির স্যারের বই, তপন স্যারের বই থেকে প্র্যাকটিস করতে পারো এই টাইপের যে ম্যাথ গুলো আর কি, যে এয়ার টেম্পারেচার দিয়ে দেওয়া, ডিউ পয়েন্ট দিয়ে দেওয়া এবং বেশ কয়েকটা টেম্পারেচারের স্যাচুরেটেড ভ্যাপর প্রেসার দিয়ে দেওয়া, সেই ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করা ট্রাই করো। মানে আমরা আজকে যেটা করলাম আর কি সেই টাইপের ম্যাথ গুলো 2-3-4টা করে ফেললে আশা করা যায় আয়ত্তে চলে আসবে, তখন আর প্রবলেম হবে না এই ম্যাথ গুলো। আচ্ছা, আমরা কোন চ্যাপ্টার করতেছিলাম? 9 এর কতটুকু করছিলাম আমার তো আসলে কিছু মনে নাই, অনেক হয়েছে।